নমস্কার, আমি সমাপ্ত। তোমাদের সকলকে স্বাগত জানাই মৈত্র ক্লাসিক স্টোরিতে। আজকের নিবেদন রক্তপাঞ্জা, কলমে হেমেন্দ্র কুমার রায়। তাহলে আর দেরি করছি না, আজকের গল্প শুরু করছি। অদ্ভুত একটা ফোন পেলেন ইন্সপেক্টর সুন্দরবাবু। ভোরে ঘুম থেকে উঠে সবে প্রাতরাশ শেষ করেছেন, এমন সময় টেলিফোন বেজে উঠল ঝনঝন শব্দে। হ্যালো হ্যালো কে? আমি লালবাজার থেকে কথা বলছি, ডেপুটি কমিশনার, ডিডি নর্থ সেকশন। ও ও আপনি স্যার? হঠাৎ এত ভোরে কি আবার হলো স্যার? বাগবাজারে মল্লিক স্ট্রিটের 13 নম্বর বাড়িতে নাকি এক ভদ্রলোককে ছোড়া মেরে খুন করা হয়েছে, আর বিষয়টির তদন্তর ভার আমরা দিতে চাই আপনার উপরে। আশা করি কৃতকার্য হবেন এক্ষেত্রে। উইশ ইউ গুড লাক। সুন্দরবাবু হেসে বললেন, ধন্যবাদ স্যার, ধন্যবাদ ধন্যবাদ স্যার। তাড়াতাড়ি পোশাক পরে তিনি যখন তদন্তে বেরিয়ে গেলেন তখন 8:30। পরদিন বেলা 9টা। বিখ্যাত ডিটেকটিভ জয়ন্ত তার প্রত্যাহিত খবরের কাগজ পড়া শেষ করে মুখ তুলল। একটু আগে চা এবং খাবার খেয়ে শরীরটাও বেশ একটু চাঙ্গা। এখন হাতে কোনো কাজ নেই, চুপচাপ বসে থাকতে তার কোনোদিনই ভালো লাগে না। ঘরে সশব্দে প্রবেশ করলেন ইন্সপেক্টর সুন্দরবাবু। ঘরে পা দিয়েই হন্তদন্ত হয়ে বলতে শুরু করলেন তিনি, আরে আরে জয়ন্ত, আর তুমি এখনো চুপচাপ বসে আছো? জয়ন্ত হেসে বলল, আরে তাছাড়া আর উপায় কি বলুন, কাজ নেই। আপনারাও নিশ্চিন্ত হয়ে ঘুমোচ্ছেন, আমি আর কি করব বলুন তো? চুপ করে বসে থাকতে কি আর ভালো লাগে? কিছু কাজকর্ম না থাকলে তো বনের মোষ তো তাড়িয়ে বেড়াতে পারি না। সুন্দরবাবু ব্যস্ত হয়ে বললেন, আরে আরে কি বলছো, কাজ নেই? জানো, পরশু রাতে বাগবাজারের 13 নম্বর মল্লিক স্ট্রিটে একজন লোক রহস্যজনকভাবে খুন হয়েছেন। পেছন থেকে ছোড়া মেরে তাকে হত্যা করা হয়েছে, কিন্তু ঘরের মধ্যে এমন কোনো চিহ্ন পাওয়া যায়নি যাতে কাউকে সন্দেহ করা যায় অথবা কোনো সূত্র মিলতে পারে। জয়ন্ত হেসে বলল, তার মানে সংক্ষেপে এই বোঝাতে চাইছেন যে আপনারা একেবারে হাল ছেড়ে দিয়ে বসে আছেন? সুন্দরবাবু বললেন, তাছাড়া উপায় কি আর এক্ষেত্রে বলো তো? অথচ ডেপুটি কমিশনার আমার উপর ভরসা করে এই কেসটির ভার অর্পণ করেছেন, কিন্তু আমি তো প্রায় বোকা বনে গেছি ভাই। এবার জয়ন্ত হেসে বলল, ও বোকা বনে গেছেন বলে শেষ পর্যন্ত এই ভাঙ্গা কুলা মানে অর্থাৎ আমার কাছে ছুটে এসেছেন? সুন্দরবাবু ঠাট্টাটা গায়ে মেখে বললেন, বেশ, তাই না হয় স্বীকার করছি। এ কথা বলতে আমার লজ্জা নেই যে এসব ক্ষেত্রে তোমার মাথা আমার চেয়ে ঢের পরিষ্কার। জয়ন্ত বলল, বেশ বেশ, আমার উপরে যখন ভার দিচ্ছেন তখন কয়েকটা প্রশ্ন করছি, উত্তর দিন দেখি। বলো না, বেশ ভালো কথা তো, বলো বলো, কি উত্তর দিতে হবে বলো। জয়ন্ত প্রশ্ন করল, প্রথম কথা, পেছন থেকে যখন ছোড়া মারা হয়েছে বলছেন, তখন এটা নিশ্চয়ই খুনের কেস, কিন্তু এ ছাড়া আর কি কোনো সূত্রই আশেপাশে দেখেননি? ও একটা কথা ভুলে গিয়েছিলাম, একটা চিহ্ন পাওয়া গেছে। সেটা আর কিছুই নয়, ওই দালানের গায়ে একটা রক্তাক্ত পাঞ্জার ছাপ। পুরনো পাপীদের হাতের যে ছাপ ওই লালবাজারে আছে তার সাথে মিলিয়ে দেখা গেছে যে এ কোনো পুরনো পাপীর নয়, এটাই এ খুনির প্রথম খুন, এবং ওই দালানের গায়ে হাতের ছাপ দিয়ে সে তার বিজয় বার্তা ঘোষণা করে গেছে। জয়ন্ত একটু চিন্তা করেই বলল, আমার মনে হয় কেউ হয়তো লোকটির উপরে পুরনো কোনো ওই
প্রতিহিংসা পোষণ করত। তাই এভাবে হত্যা করে দালানের গায়ে রক্তাক্ত হাতের ছাপ রেখে সে যে সেটার ওই চরিতার্থ করলো তা প্রমাণ করতে চায়। তারপর একটু থেমে বলল, আচ্ছা, কোন হাতের ছাপ পেয়েছেন দালানের গায়ে বলুন তো? বা হাতের ছাপ পাওয়া গেছে। আচ্ছা, পেছন থেকে ছোড়া মারা হয়েছে কোন দিকে? নিহত লোকটির ওই পিঠের বাঁ দিকে না ডান দিকে? ছোড়া মারা হয়েছে লোকটির বাঁ পাঁজরে। হ্যাঁ ঠিক, বাঁ পাঁজরে মারা হয়েছে ছোড়াটা, জয়ন্ত বলল। লোকটি বাঁ হাতের সাহায্যে ছোড়া মেরেছে দেখছি, সুতরাং বোঝাই যাচ্ছে যে খুনি বাঁ হাত ব্যবহার করে বেশি, অর্থাৎ খুনি লেফট হ্যান্ডেড। তারপর একটু থেমে প্রশ্ন করল, আচ্ছা, ছোড়ার আঘাত ছাড়া আর কোনো আঘাত দেখতে পেয়েছেন কি? না, একটি ছোড়ার আঘাতে মৃত্যু হয়েছে, আর কোনো কিছুই তো দেখা যায়নি। এবার জয়ন্ত প্রশ্ন করল, আচ্ছা, নিহত লোকটির শরীর কি বেশ হৃষ্টপুষ্ট? সুন্দরবাবু বললেন, হ্যাঁ, নিহত লোকটির দেহে যে যথেষ্ট শক্তি ছিল তা তাকে দেখলেই বুঝতে পারা যায়। এবার জয়ন্ত বলল, বেশ, তাহলে এটা স্পষ্টই বোঝা যাচ্ছে যে এমন একজন শক্তিশালী লোককে যে একটি মাত্র ছোড়ার আঘাতে খুন করতে পারে, তার নিজের দেহও যে কম শক্তিশালী না তা বেশ ভালোই বোঝা যাচ্ছে। অর্থাৎ সংক্ষেপে খুনি যথেষ্ট শক্তিশালী, কি বলেন? হ্যাঁ, তা তুমি ঠিকই বলেছ জয়ন্ত। আচ্ছা, মেঝে থেকে রক্তমাখা হাতের ছাপ কতটা উপরে তা কি বলতে পারেন? সুন্দরবাবু বললেন, না, তা মেপে দেখিনি আমি, কিন্তু ছাপের উচ্চতা কি প্রয়োজন বলো তো? দেখুন, কোনো লোক খুন করে ছাপ মেরে যখন পলায়ন করে তখন ঠিক হাতের সামনে তাড়াহুড়া করে ওই ছাপটা মারে। ইচ্ছা করে অনেক উঁচুতে কিংবা অনেক নিচুতে মারবার মতন অবকাশ তার থাকে না। সুন্দরবাবু বললেন, হ্যাঁ, তা বটে, তা তুমি ঠিকই বলেছ। জয়ন্ত বলল, তার থেকে অনুমান করা যায় খুনির দেহের দৈর্ঘ্যটা, বুঝতে পারলেন? অবশ্য পাঞ্জার ছাপটা যে কয় ইঞ্চি লম্বা তাও জানা প্রয়োজন। আচ্ছা, ঠিক আছে, আমি তোমায় ফোনে জানিয়ে দেব। সেদিন সন্ধ্যার কিছু আগে জয়ন্ত সুন্দরবাবুর কাছ থেকে ফোনে জানতে পারল যে মেঝে থেকে 6 ফিট কয়েক ইঞ্চি উপরে খুনির হাতের ছাপ পাওয়া গেছে এবং ছাপটির দৈর্ঘ্য প্রায় ওই 8 ইঞ্চি। জয়ন্ত হাসতে হাসতে আপন মনে বিড়বিড় করে বলল, দেখছি খুনির দৈর্ঘ্য প্রায় ওই 6 ফুটের কাছাকাছি তো হবে। 3 দিন পর খুব ভোরে জয়ন্তের ঘুম ভাঙল দরজার কড়া নাড়ার শব্দে। তাড়াতাড়ি ধড়মড় করে উঠে গিয়ে দরজা খুলে দিল। দেখা গেল ইন্সপেক্টর সুন্দরবাবুকে। আশ্চর্য হয়ে সে প্রশ্ন করল, আরে, এত ভোরে যে আপনার আগমন সুন্দরবাবু? আরে, রাতে ভালো ঘুম হয়নি নাকি? অবশ্য তা আপনার চোখ মুখ দেখে বোঝাই যাচ্ছে। সুন্দরবাবু দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আর বলো না ভায়া, এক মুহূর্ত কি আর শান্তিতে থাকবার জো আছে? কাল বরানগরে আলমবাজারের কাছে আর একজোড়া লোককে ছুরি মেরে খুন করা হয়েছে এবং এই ক্ষেত্রেও দালানের গায়ে পাওয়া গেছে রক্তমাখা হাতের ছাপ, বুঝলে? আচ্ছা, এবারে মেঝে থেকে কত ফুট উপরে হাতের ছাপটা পেয়েছেন এবং ছাপটি কত ইঞ্চি লম্বা? সুন্দরবাবু বিজ্ঞের ভঙ্গিতে মাথা নেড়ে বলল, সেই জন্যই তো আমি এসেছি ভায়া। এবারে এই যে
এই যে সমস্ত মাপ জোপ নিয়ে তৈরি হয়ে এসেছি একেবারে। এবারও ঠিক ওই বা হাতে ছোড়া মেরে খুন করেছে, এবং এবারও মেঝে থেকে প্রায় ওই 6 ফিট উপরে আর 8 ইঞ্চি লম্বা অবিকলে পূর্বের মতন হাতের ছাপ। এখন উপায় একটা তুমি বের করো। এবার জয়ন্ত হেসে বলল, আর চুপ করে বসে থাকলে আরও 2-1 জনের উপর লোকটির প্রতিহিংসা নিতে পারে। সুতরাং কালই সন্ধ্যায় আমি খুনিকে গ্রেপ্তার করব সুন্দরবাবু, কিন্তু আপনার সাহায্যের যে আমার একান্তই প্রয়োজন। আরে বলো না, তুমি কি সাহায্য চাও আমাকে বলো, তুমি বলো বলো বলো। জয়ন্ত বলল, আচ্ছা, নিহত প্রথম এবং দ্বিতীয় ব্যক্তির মধ্যে কোনো আত্মীয়তা কিংবা অন্য কোনো সম্পর্ক ছিল কি? মোটেই না। বিষয় সম্পত্তির লোভে যে খুনি এ কাজ করেনি তা নিশ্চিত, কারণ দুজনের মধ্যে কোনো সম্পর্কই ছিল না। সুতরাং দুজনকে হত্যা করবে এমন আত্মীয় আসবে কোথা থেকে? তাছাড়া ওরা দুজনেই যদিও নেহাত গরিব নন, তবু এমন প্রচুর অর্থ ওদের ছিল না যার জন্য কোনো আত্মীয়র এত বড় লোভ হতে পারে। এবার জয়ন্ত বলল, বেশ, আচ্ছা, প্রথম ব্যক্তির কোনো নিকট আত্মীয় আছে কি? হ্যাঁ, তার ভাইপো মণিবাবু আছেন। ব্যাস, ওতেই চলবে। এখন একটা কাজ করো দেখি। প্রথম যে ব্যক্তি খুন হয়েছে তার অতি পরিচিত, অল্প পরিচিত, এমনকি সামান্যতম পরিচিত এরকম যতগুলো লোক আছে তাদের সকলের নাম জেনে নিয়ে একটা তালিকা প্রস্তুত করুন। আর দ্বিতীয় যে ব্যক্তিকে খুন করা হয়েছে তারও ঠিক এমনি একটা তালিকা প্রস্তুত করুন। তারপর দেখুন এই 2 নিহত ব্যক্তিকে চেনে, অর্থাৎ দুজনেরই পরিচিত এরূপ কজন ব্যক্তি আছে, এবং এদের মধ্যে কে কে লম্বা ও শক্তিশালী তাদেরও নামের একটা লিস্ট তৈরি করুন। খাসা বুদ্ধি এঁটেছো জয়ন্ত। তুমি কি ঘটনাস্থলে না গিয়ে শুধু এই ঘরে বসে সব কাজ সেরে ফেলতে চাও? ঘরে বসে আমি খুনিকে গ্রেপ্তার করতে সক্ষম হব সুন্দরবাবু, যা আপনারা খুনের ব্যাপারে তদন্ত করেও পাননি। সন্ধ্যাবেলা জয়ন্তের ঘরে আবার সুন্দরবাবুকে দেখা গেল। হাতে তার বিরাট 2টি নামের তালিকা। জয়ন্তকে দেখে হেসে সে বললেন, দেখো জয়ন্ত, প্রথম এবং দ্বিতীয় নিহত ব্যক্তির আত্মীয়রা পরিচিত, এমনকি একবারও যে তাদের সাথে আলাপ হয়েছে তাদের নামের তালিকাও আমি নিয়ে এসেছি। কিন্তু দুজনকে চেনে এমন লোক মাত্রই 5 জন। তার মধ্যে আবার 6 ফুট লম্বা শক্তিশালী ব্যক্তি ওই 3 জনই। এদের নাম আমি ওই লাল কালি দিয়ে দাগ দিয়ে রেখেছি, দেখো। আচ্ছা, আর অপর 2 জন? ওরা নেহাত বেটে আর রোগা, সুতরাং ওদের দ্বারা যে এ হত্যা সম্ভব হয়নি তা নিশ্চিত সত্য। এবার জয়ন্ত বলল, ঠিক আছে, এখন এই 3 জনের নাম ও পরিচয় আমি জানতে চাই, বলুন তো। সুন্দরবাবু বললেন, মোটামুটি যা জানা আছে দেখো, এই প্রথম জন একজন রেসের বুকি, নাম হলো তার ওই অমর সিং। আর দ্বিতীয় জন ওই চক্রধরপুরের জমিদার রামতারণ বোস। আর তৃতীয় ব্যক্তি হচ্ছে একজন ওই শাস্ত্র পণ্ডিত জ্যোতিষী, যিনি ওদের 2 জনকে শক্তি মন্ত্রে দীক্ষিত করেছেন। তার নাম হচ্ছে রামদেও শর্মা। লোকটির আসল বাড়ি বিহারে, তবে বাংলা বেশ স্পষ্টই বলে। আচ্ছা, ওরা 2 জনেই কি ছিলেন শক্তি মন্ত্রের উপাসক? হ্যাঁ, ওরা 2 জনেই ছিলেন। এবার জয়ন্ত বলল, এবার তাহলে খুনিকে ধরবার ব্যবস্থা করি, কি বলেন? সুন্দরবাবু জিজ্ঞেস করলেন, কিন্তু তুমি কি করে জানবে যে কে আসল খুনি? জয়ন্ত হেসে বলল, দেখুন, আসল খুনি ধরাও পড়বে আর নিজে মুখে নিজের দোষ স্বীকার করতে বাধ্যও হবে।
দেখুন না। জয়ন্তর বাড়িতে বসেছে চায়ের বৈঠক। উপস্থিত হয়েছে জয়ন্ত, মানিক, সুন্দরবাবু, দুজন ছদ্মবেশী পুলিশ ইন্সপেক্টর, আর ওরা তিনজন অমর সিং, চক্রধরপুরের জমিদার রামতারণ বোস এবং জ্যোতিষী রামদেও শর্মা। চায়ের বৈঠকে সাধারণ নানান আলোচনা চলছিল। হঠাৎ সুন্দরবাবু বলে উঠলেন, অমরবাবু, জয়ন্তবাবু পাশের ঘরে আপনার সাথে কয়েকটা কথা বলতে চান। আপনার অসুবিধে হবে না তো? হ্যাঁ, আরে না না, অসুবিধে আর কি, অসুবিধে কি? জয়ন্ত অমরবাবুর সাথে পাশের আধো অন্ধকার ঘরটিতে প্রবেশ করল। অমরবাবু ঘরের মধ্যে পা দিয়েই চমকে উঠলেন। আধো অন্ধকার ঘরের এক কোণে ঠিক যেন নিহত ব্যক্তি দুজন দাঁড়িয়ে আছে, বাঁ পাঁজরে ছোড়া বেঁধানো, রক্তে দেহ ভেসে যাচ্ছে, মুখে আতঙ্কের চিহ্ন। জয়ন্তের দিকে চেয়ে অমরবাবু প্রশ্ন করলেন, এটা কি জয়ন্তবাবু, এটা কি? জয়ন্ত হেসে বলল, ও কিছু না, শুধু আমার একটা খেয়াল মাত্র। তার মানে? মনে করছি এবার থেকে নিহত ব্যক্তিদের একটা করে মোমের পুতুল তৈরি করে আমার এই ঘরটায় সাজাবো একে একে, কি বলেন? অমরবাবু হেসে বললেন, আচ্ছা আচ্ছা, অদ্ভুত খেয়াল তো মশাই আপনার। হ্যাঁ, ডিটেকটিভদের মাঝে মধ্যে এরকম অদ্ভুত খেয়াল হয়ে থাকে বটে, তবে তবে এরও নিশ্চয়ই কোনো অর্থ আছে। দু একটা কথাবার্তার পর জয়ন্ত তাকে বিদায় দিয়ে ডেকে পাঠালেন জ্যোতিষী রামদেও শর্মাকে। রামদেও নিশ্চিন্ত মনে ঘরে প্রবেশ করছিল। হঠাৎ এক সময় নিজের অজ্ঞাতে তার চোখ দুটো গিয়ে ঠিকরে পড়লে ঘরের এক কোণে রক্ষিত মূর্তি দুটির উপরে। তার যেন মনে হলো নিহত ব্যক্তি দুজনেই দাঁড়িয়ে আছে তার সামনে। কে যেন মুহূর্তে শুষে নিল তার মুখের সব রক্তটুকু। একটা অস্ফুট শব্দ করে সে অজ্ঞান হয়ে পড়ল। সবাই ছুটে এলো, চারিদিকে বেঁধে গেল হই হুল্লোড়। সুন্দরবাবু ঘরের ভেতরে প্রবেশ করলেন। তার দিকে চেয়ে জয়ন্ত বললে, সুন্দরবাবু, এই নিন আপনাদের খুনি, একে এক্ষুনি গ্রেপ্তার করুন। জ্ঞান ফিরে পাবার পর জয়ন্ত তার দিকে চেয়ে হেসে প্রশ্ন করল, আপনার অপরাধ আমরা জানতে পেরেছি, সুতরাং এবারে দোষ স্বীকার করুন, তাহলে শাস্তির পরিমাণ কমও হতে পারে, বুঝলেন? জ্যোতিষী রামদেও শর্মা দোষ স্বীকার করল। জয়ন্তের প্রশ্নের উত্তরে তিনি সংক্ষেপে জানালেন তার হত্যার কারণ। রামদেও শর্মা যে কাহিনী বলল তা অতি রহস্যজনক। রামদেও আসলে খুব বড় জ্যোতিষী ছিল না। জ্যোতিষী সেজে কেবল লোকের মনের খবর বের করে নিত, তারপর অন্য একজন লোকের নাম দিয়ে চিঠি লিখে জানাতো তাকে প্রচুর টাকা না দিলে সে সব রহস্য ফাঁস করে দেবে। আসলে সে ছিল একজন ব্ল্যাকমেলার। পুলিশ কিন্তু তার উপরে কোনোদিনই সন্দেহ করেনি। নিহত ব্যক্তি দুজন এবং আরও 4-5 জন লোককে সে ব্ল্যাকমেলও করেছে, কিন্তু তাদের মধ্যে অনেকেই পরে টাকা দিতে অস্বীকার করে। নিহত ব্যক্তি দুজনও তাদের মধ্যে অন্যতম, যদিও ওরা দুজনেই তাকে ভক্তি করত এবং তার কাছেই শক্তি মন্ত্রে দীক্ষাও নিয়েছিল। কিন্তু পরে তারা বেঁকে বসে যখন তার আসল রূপ ওদের কাছে প্রকাশ হয়ে পড়ে। ওদের মতন আরও অনেকে রামদেও শর্মার কবল থেকে পালিয়ে আত্মরক্ষা করে এবং চক্রধরপুরের জমিদার রামরতন বসু তাদের মধ্যে অন্যতম। কোনো উপায় না পেয়ে রামদেও শর্মা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ওঠে এবং তার মক্কেলদের ভয় দেখাবার জন্য পরপর 2টি খুন করে এবং ঘরে রক্ত পাঞ্জার ছাপ এঁকে দিয়ে যায়। পরিশেষে রামদেও শর্মা স্বীকার করল যে সত্যি জয়ন্তবাবুর মতন সুযোগ্য গোয়েন্দা এই ব্যাপারে হাত না দিলে কেউ তাকে সন্দেহ করতে পারত না। ইন্সপেক্টর সুন্দরবাবু সবার শেষে বললেন,
আহ, সত্যি জয়ন্ত, অদ্ভুত তোমার ক্ষমতা মায়া। ঘরে বসে তুমি খুনিকে আবিষ্কার করলে, হ্যাঁ? জয়ন্ত হেসে বলল, আরে না না, সে তো আপনাদের সাহায্যেই।